আপনারা দেখছেন 21 টেলিভিশন। দর্শক, 21 শিশু স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত প্রাণ ইউএইচটি মিল্ক সোনামণির সুখে অসুখে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আমি ডাক্তার শর্মিলা হুদা শাওন। শিশুরাই জাতির ভবিষ্যৎ, তাই তাদের শারীরিক অসুস্থতার বিভিন্ন কথা মাথায় রেখে এই অনুষ্ঠানের প্রতি পর্বে আমরা সোনামণিদের নির্দিষ্ট রোগের লক্ষণ এবং রোগটির প্রতিরোধ ও প্রতিকার নিয়ে আলোচনার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করি। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় শিশু কিশোরদের মুখ ও দাঁতের সৌন্দর্য এবং তার চিকিৎসা। শিশু কিশোরদের মুখ ও দাঁতের সৌন্দর্য এবং তার চিকিৎসা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে ফোন করুন 81895111, 81895112 এবং 81899110 থেকে 19 এই প্রত্যেকটি নম্বরে। আর SMS করতে গিয়ে আইডি স্পেস আপনার নাম স্পেস আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। বিষয়টি সম্পর্কে আলোচনা করতে এবং আপনাদের জানতে চাওয়া প্রশ্নের ভিত্তিতে পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন স্মাইল স্পেশালাইজড ডেন্টাল সার্ভিসেস এর কসমেটিক ডেন্টাল সার্জন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ। আমরা এখন কথা বলবো তার সাথে এবং অপেক্ষায় থাকবো আপনাদের টেলিফোন এবং SMS এর। স্যার, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, ভালো। আমরা আজকে দাঁতের সৌন্দর্য নিয়ে কথা বলবো, শিশু কিশোরদের দাঁতের সৌন্দর্য। আসলে শিশু কিশোরদের ক্ষেত্রে মানে বাচ্চাদের ক্ষেত্রে দাঁতের সৌন্দর্য এবং মুখের সৌন্দর্য বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তো আমরা আলোচনার আগেই মহান মে দিবসের শ্রমজীবী মানবীদেরকে আমি আমার প্রাণ ঢালা শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার ভালোবাসা জানিয়ে শুরু করতে চাচ্ছি। তো এই শিশু কিশোরদের দাঁতের সৌন্দর্য বলতে আমরা বুঝি যদি দাঁতগুলি সুবিন্যস্ত থাকে, সবল থাকে, সুষ্ঠু থাকে এবং ধবল থাকে, যার হাসিতে মুক্তা ঝরবে, এমনগুলিকে আমরা দাঁতের সৌন্দর্য, এবং যে সৌন্দর্যে এই বাচ্চাকে তার সুস্থ বিকাশের এবং তার ব্যক্তিত্ব এবং উচ্ছলতা প্রকাশ পেয়ে যায়। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি বললেন সুন্দর দাঁতের বিভিন্ন কোয়ালিটি, আপনি বললেন যে সুস্থ সবল দাঁত এবং সাদা, যেটাকে আমরা বলছি যে মুক্ত ঝরে। অনেক ক্ষেত্রে দেখা যায় ছোট বাচ্চাদের ক্ষেত্রে দাঁত কিন্তু সাদা থাকে না, হলদেটে ভাব থাকে, কিংবা অনেক সময় বাবা মা, আমি জানি না আপনার কাছে প্রশ্ন করেন কিনা, যে আমার বাচ্চা দাঁত তো হলুদ, কিংবা এটা দাঁত ব্রাশ করে শেষ সব সময় কিন্তু তারপরও সাদা হচ্ছে না, এই ক্ষেত্রে কি করণীয়? তখন আপনি কি বলেন তাদের? এটাও বেশ একটা জটিল প্রশ্ন নিয়ে আসেন বাবা মারা, তারা ওয়ারিড থাকেন। তো আসলে বাচ্চাদের দাঁত সাদা থাকাই নিয়ম, অনেক সময় ইয়েলিশ হয়, এটা ডিপেন্ড করে যে স্কিনের উপরে। ব্ল্যাকদের আল্লাহ তাআলা যেমন খুব স্বচ্ছ দাঁত দিয়েছেন, মুক্তার দাঁত, ইউরোপিয়ানদের সাদা চামড়া, তাদের দাঁতগুলো একটু ইয়েলিশ হবে, আমাদের দেশের কমপ্লেক্সনে হোয়াইট বলি। তবে বিভিন্ন কারণে এটা একটু ডিসকালার্ড হতে পারে যদি রাইটলি ব্রাশ না করা হয়, যদি মা যখন বাচ্চা গর্ভধারণ করেন সে সময় টেট্রাসাইক্লিন জাতীয় ওষুধ সেবন করে থাকেন, সেক্ষেত্রে বাচ্চা যদি পড়ে যে ট্রমা হয়ে থাকে, মায়ের বাবারা বুঝছে না, পরবর্তীতে এটা ডিসকালার হয়। অনেক বাচ্চা আজকাল স্মোক করে, সের জন্য হতে পারে। আবার যারা খুব বেশি চা কফি এগুলি পান অভ্যাস থাকে গ্রামে বাচ্চারা বা শহরের বাচ্চারা, তাদের ক্ষেত্রে হয়। আমরা ছোট্ট একটা যদি পোস্টারের দিকে তাকাই, তো এই বাচ্চাটা দেখা যাচ্ছে র্যাম্পেন্ট ক্যারিজ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ তার এখানে ডিসকালারেশনও চলে আসে, সঠিকভাবে দাঁতগুলি তার অবিন্যস্ত থাকার কারণে। এই জন্য দাঁত বিন্যস্ত থাকাও প্রয়োজন, এটা একটা ব্যাপার। দ্বিতীয়, আমরা আরেকটা ছবি যদি দেখি, যে এই বাচ্চাগুলি যখন আমরা নার্সিং বটল সিনড্রোম আমরা বলি এগুলিকে, যে বাচ্চারা ফিডার খায়, বাচ্চাদের দাঁত যদি আমরা এই সুগার দিয়ে দিই এবং রাতে বিশেষ করে খায়, তাহলে এরকম র্যাম্পেন্ট ক্যারিজ, এরকম নার্সিং বটল সিনড্রোম হয়ে যায়। সাধারণত আমরা মনে করি, যদি আমরা এই ছবিটা দেখি, যে বাচ্চারা বেশি করে চকলেট খেতে পছন্দ করে, ক্যান্ডি বা ড্রিঙ্কস, এই জাতীয় এর জন্য অ্যাসিড তৈরি হয় এবং অ্যাসিডগুলি মেইনলি দাঁতের সুস্থ দাঁতকে ব্যাকটেরিয়া মুক্ত আক্রান্ত করে এবং তখন ক্যারিজ হয়ে যায়। ক্যারিজের জন্য সাধারণত ডিসকালারেশনটাও সামনে আসে। আচ্ছা, এটা তো গেল এক ধরনের কমপ্লেইন যেটা নিয়ে আপনার কাছে বাবা মারা নিয়ে আসেন বাচ্চাদের। এছাড়া দাঁতের অন্য আর কি ধরনের সমস্যা নিয়ে আসেন? রাইট, বাচ্চাদের বেশি সমস্যা নিয়ে আসেন মা বাবারা, যে দাঁতে ব্যথা হলে বা ক্যাভিটি হয়ে গেলে, যে খেতে পাচ্ছে না, ব্যথা করে, মাড়ি ফুলে যায়, রক্ত ঝরে, আবার কখনো কখনো খেলতে যেয়ে পড়ে যেয়ে দাঁত ভেঙে নিয়ে আসে। আবার কিছু কিছু বাচ্চা নিয়ে আসছে যে আমার দাঁতের
বাচ্চার দাঁত উঠছে না অথবা পড়ছে না, বাঁকা হয়ে আসতেছে, অথবা ফাঁকা ফাঁকা, উঁচু নিচু, আঁকা বাঁকা, এই 5-6 ধরনের প্রবলেমটা বেশি নিয়ে আসে। আবার এক ধরনের এরকমও প্রশ্ন থাকতে পারে যে দাঁত উঠছে না, যেটা আপনি বললেন, এবং এই ক্ষেত্রে আমরা কি করি কিংবা আপনারা কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন সেটা আমরা শুনবো। তবে তার আগে একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, কে বলছেন আমাদের সাথে? হ্যালো, আচ্ছা, লাইনটি মনে হয় কেটে গিয়েছে। যে আমরা কথা বলছিলাম যে দাঁত উঠতে দেরি হতে পারে, অনেক ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন আসে আপনার কাছে, আপনি বললেন, সেক্ষেত্রে আপনারা কি করে থাকেন? রাইট, এটাও খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাচ্চাদের দাঁত কখন পড়বে, আমরা বলি শেডিং টাইম। সাধারণত বাচ্চাদের 6 মাস বয়স থেকে দাঁত ওঠা শুরু করে এবং 6 বছর 6 মাস প্লাস মাইনাস বয়স থেকে দাঁত পড়তে শুরু করে, সামনে থেকে পড়া শুরু করে এবং পিছন থেকে 6 নম্বর আমরা বলি বা ফার্স্ট মোলার বলি, এটা উঠতে থাকে বাচ্চাদের। তো অনেক ক্ষেত্রে বাচ্চারা ভয়ের কারণে সাধারণত ন্যাচারালি দাঁত নড়বে এবং পড়বে, কিন্তু বাচ্চারা আজকাল সফট জিনিস খায়, শক্ত কিছু খেতে চায় না, যার জন্য দাঁতটা নড়ে না। হ্যাঁ, আবার অনেক সময় নড়লেও বাবা মাকে ভয় বলে না যে ডক্টরের কাছে যেতে হবে, ইঞ্জেকশনের ভয় পায়, এই জন্য দাঁতগুলি দেখা যায় তার পড়ে না, বাঁকা হয়ে যায়, নতুন ভাবে চলে আসে। সেক্ষেত্রে আমরা পিতামাতাকে বলি অ্যাওয়ারনেস গ্রো করার জন্য, যে বাচ্চাকে ভয় না দেখায় মোটিভেট করে যে বাবা দাঁত যখন নড়বে, বা নিজেরা বাবা মাও সেগুলি চেক করবেন মাঝে মধ্যে, যে 6 বছরের সময় থেকে 12 বছর পর্যন্ত প্যারেন্টসরা একটু কেয়ারফুল থাকবেন তার বাচ্চার দাঁত নড়ছে কিনা, বাঁকা হয়ে যাচ্ছে কিনা, উঠছে কিনা, এটা খেয়াল করে ওইভাবে নিজেরাও চেষ্টা করে ফেলে দিতে পারেন, অথবা তার ডক্টরের কাছে নিতে পারেন। আপনি মাত্র বললেন যে যদি দাঁত নড়ে সেক্ষেত্রে নিজেরাও ফেলতে পারেন অথবা ডাক্তারের কাছে নিয়ে আসতে পারেন। এটা কি কোনো ক্ষেত্র বিশেষ আছে যে দাঁত নড়ছে কোনো কারণে চিকিৎসকের কাছে যাওয়াটা খুব জরুরি? অ্যাকচুয়ালি খুব জরুরি না। যদি আমরা আগেকার আমলে দেখেছি, আমাদের সময়কার দাদি নানি বা খালারা আমাদের দাঁত ওনারা নড়িয়ে সুতা দিয়ে টেনে উঠাই দিতেন। হ্যাঁ, তো এইভাবে যদি আজকালকার বাচ্চারা ভয় পায়, বাবা মাও খুব একটু সেন্সিটিভ যে বাচ্চার এভাবে উঠাতে গেলে কেমন হয়, যদি বেশি নড়ানড়ি হয়, একটু বাচ্চাদেরকে শক্ত জিনিস, আপেল, পেয়ারা অথবা আখ, এই জাতীয় জিনিস যদি বাচ্চারা কামড় দিয়ে খায় তাহলে এটা ইজিলি পড়ে যায়, অথবা মায়েরা বাবারা একটু নড়ানড়ি করে যদি উঠাতে পারেন, যেগুলির ডেসিডুয়াস টুথ বা মিল্ক টুথ, তাহলে সম্ভব। অন্য দাঁতের ক্ষেত্রে একটা অসুবিধা। আচ্ছা, আমরা এটা নিয়ে আরো কথা বলবো, তবে আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে বাচ্চার বয়স বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি নাটোর লালপুর থেকে বলছেন। জিয়া। জি। আমার বাবুর বয়স 1 বছর, ওর দাঁত উঠতেছে না। আচ্ছা জি, আপনাকে ফোন দেবার জন্য ধন্যবাদ। আমরা যদিও মাত্র বিষয়টি নিয়ে কথা বললাম, তারপর আপনি আমাদের দর্শককে যদি কোনো পরামর্শ দিতে চান। হ্যাঁ, ধন্যবাদ। জিয়া, আপনি আপনার বাচ্চা নিয়ে একটু ওয়ারিড আছেন। তো স্বাভাবিকভাবে 6 মাস বয়স থেকেই দাঁত উঠার কথা। তো যেহেতু 1 বছর হয়ে গেছে, আপনি নাটোরে আছেন, নাটোরে আপনি জেলা হসপিটালে যেতে পারেন, সেখানে ডেন্টাল সার্জন আছে, অথবা যদি কোনো প্রাইভেট হসপিটাল বা ক্লিনিকেও যান, ভালো বিডিএস পাস করা ডেন্টিস্টের কাছে যাবেন এবং একটা এক্সরে করে নেবেন যেখানে দাঁত উঠছে না। সামনের দাঁতে সাধারণত দাঁত উঠার কথা প্রথমে 6 মাস 1 বছরে, পাশাপাশি 6টা মতো দাঁত উঠে যাওয়ার কথা। তো একটা ওপিজি বলি আমরা, অর্থোপেন্টোমোগ্রাম, ডক্টরের কাছে গেলেই হবে, একটা বড় এক্সরে করবে এবং সেই এক্সরে দেখে বোঝা যাবে যে দাঁত যদি নিচে থাকে অবশ্যই আসবে। অনেক সময় দাঁত আসতে পারে না, দাঁতের মিউকোজা, গামটা একটু মোটা হয়ে যায়, থিকেনিং, সেক্ষেত্রে ডক্টর বলবে যে ওই গামটা একটুখানি কেটে দিলে দাঁতগুলি বের হয়ে যাবে। আপনি দুশ্চিন্তা করবেন না, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, আপনি ডক্টরের শরণাপন্ন হতে পারেন। আচ্ছা, যে আমরা কথা বলছিলাম যদি দাঁত নড়ে সেক্ষেত্রে কখন চিকিৎসকের কাছে যাওয়াটা প্রয়োজনীয়, কিন্তু যদি এরকম হয় যে দাঁত নড়ছে এবং কোনো কারণে বাবা মা দাঁত ফেলে দিলেন অথবা বাসার অন্য কেউ দাঁত তুলে ফেললেন, সেক্ষেত্রে কি পরবর্তী দাঁত আঁকা বাঁকা হয়ে ওঠার ক্ষেত্রে এটার কোনো ভূমিকা আছে কিনা? জি, যদি আমরা সঠিক সময়ে দাঁতটা ফেলতে পারি চড়ার সময়, কিন্তু দাঁত যদি একটু ফিক্সড হয়ে যায় তখন অনেক সময় দেখা যায় যে দাঁত একটু আঁকা বাঁকা হতে পারে। তারপরেও যদি খুব তাড়াতাড়ি এটা ফেলে দেওয়ার ব্যবস্থা হয়, ন্যাচারালি এটা 6 থেকে 12 বছরের মধ্যেই এই দাঁতটা সোজা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা জি, আমরা আরো কথা বলবো, আরেকটা ফোন নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে বাচ্চার বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। হ্যালো জি দর্শক। জি, ওয়ালাইকুম আসসালাম, আপনি আপনার প্রশ্ন করুন। আমার ছেলের বয়স 7 বছর রানিং আর কি। আচ্ছা।
তো 1 বছর আগে সে খাড়ের থেকে লাফ দিয়া পড়ে দাঁতটা পড়ে নড়ে গেছিল অনেক সামনে দাঁতটা। তো নড়ে যাওয়ার পরে ডাক্তারের কাছে তাৎক্ষণিকভাবে নিয়ে গেছি, নিয়ে দিয়ে ডাক্তার সাহেব দাঁতটাকে চাপ দিয়া উঠায় নিতে এবং একটু ওষুধ দিতে আর কি। তো দাঁতটা মোটামুটি লেগে গিয়েছিল, এখন আবার দাঁতটা নড়ে পড়ে গেছে। আজকে অনেক দিন যাবত হচ্ছে দাঁতটা উঠতেছে না। আচ্ছা, জি আপনাকে বুঝতে পেরেছি, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। আপনাকে ফোন দেবার জন্য ধন্যবাদ। জি আপা, এটা একটু দুশ্চিন্তারই ব্যাপার। তো আপনার যে দাঁতটা পড়েছে আপনার বাচ্চার সামনের দাঁত, রাইট? দর্শক হ্যালো, কে আছেন? হ্যালো, আচ্ছা লাইনটি কেটে গেছে। লাইনটি কেটে গেছে। আচ্ছা, যদি এটা সামনের দাঁত হয় এবং সামনের দাঁত আমরা একটু আগে আলোচনা করছিলাম যে 6 বছর বয়সে শুরু হয় ওঠা, তাহলে এটা পার্মানেন্ট টুথ। যদি পার্মানেন্ট টুথটাই পড়ে যায় তাহলে আর ওখানে আর সাকসেসর কোনো দাঁত বা নিচে থেকে আর কোনো দাঁত আসবে না। এই জন্য আপনি ডক্টরের কাছে আবার যেতে পারেন যে আমার এখানে আর পার্মানেন্ট দাঁত আছে কিনা। যে দাঁতটা পড়েছে এটা সম্ভবত মিল্ক টুথ থাকে যদি বা দুধের দাঁত থাকে তাহলে দাঁত অবশ্যই আসবে। তো এটা আপনি ডক্টরের কাছে যান, যে একটা এক্সরে করান যে আমার এখানে পার্মানেন্ট দাঁতটা চলে গেল নাকি টেম্পোরারি যেটা মিল্ক চলে যায়। যদি পার্মানেন্ট চলে যায় তাহলে আসবে না, বিকল্প পদ্ধতি ব্যবহার করতে হবে। তার জন্য একটু বয়স আরেকটু বাড়তি হতে হবে। আর যদি মিল্কটা পড়ে থাকে তাহলে এক্সরে করে ডক্টর বলে দিবেন যে না নিচে দাঁত আছে, আমরা কিভাবে আনতে পারি সেটা উনি পরামর্শ দিয়ে দিবেন। আচ্ছা, আপনার কথা শুনে যেটা বোঝা গেল যে যদি পার্মানেন্ট টিথ পড়ে যায়, যেটা স্থায়ী দাঁত, সেই ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা আমরা আপনার কাছ থেকে শুনবো। তবে আরেকজন দর্শক ফোন করেছেন, আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে বাচ্চার বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো। 8 বছর। তো ও জন্মের সময় দুধ দাঁতটা নিয়ে আসছিল আর কি, মার্কেট থেকে দাঁত নিয়ে আসছিল। তো এখন ওর দাঁতটা পড়ে গেছে, এখন ওই দাঁতটা আর কি আসছে না। আচ্ছা, জি আপনাকে ফোন দেবার জন্য ধন্যবাদ। আমার মনে হয় এই ফোনটাও আগের ফোনটার মতোই কিছুটা। দর্শক বলেছেন যে বাচ্চা মায়ের পেটের থেকে দাঁতটা নিয়ে আসছিল। আমরা এটা বার্থটুথ বলে থাকি, এটা ভেরি টেম্পোরারি এবং এই দাঁতটা পড়ে গেছে। এক্ষেত্রেও আমরা একই ব্যাপারে করতে পারি, একটা ওপিজি ডক্টরের কাছে যে এক্সরে করার কথা। তাহলে আমরা নিচে গামের নিচে মাড়িতে আরো দাঁত রয়ে গেছে সম্ভবত, এবং সেটা দাঁত যদি রয়ে যায় তাহলে সেটা সঠিক সময়ে 6 মাস থেকে 1 বছরের মধ্যে এটা চলে আসা সম্ভব। আচ্ছা, আমরা আরেকটা ফোন নিচ্ছি। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনার নাম এবং বাচ্চার বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো। জি হ্যালো দর্শক, আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নিতে হবে। হ্যালো। হ্যালো। জি আমরা শুনছি। জি, আমার বাচ্চার বয়স হচ্ছে 12। জি। ওর দাঁতের মাড়িটা একটু বেশি বেড়ে গেছে, এখন এটা পেন করে আর জ্বালা যন্ত্রণা করে। আচ্ছা, জি আপনাকে এই 4-5 দিন যাবত একটু বেশি কষ্ট পাচ্ছে। জি, আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আপনাকে ফোন দেবার জন্য ধন্যবাদ। স্যার, আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। দর্শক, আপনার দুশ্চিন্তার কারণ নাই। দাঁতের মাড়িটা ফুলে গেছে, ব্যথা হচ্ছে, এখানে একটু ইনফেকশন হয়েছে। দুইটা কারণে দাঁতে ব্যথা হয়ে থাকে বা ফুলে যায়। একটা দাঁতের যদি মজ্জা নষ্ট হয়ে যায় দাঁতের ভিতরে, আরেকটা হচ্ছে যে মাড়ির সমস্যা। আপনার বাচ্চার সম্ভবত মাড়িতে গামে কোনো প্রবলেম হয়েছে। গামে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে একটু অ্যান্টিবায়োটিক্স জাতীয়, বিশেষ করে আমরা মেট্রোনিডাজল জাতীয় ওষুধ দিতে পারি। আপনার বাচ্চাকে মেট্রোনিডাজল 200 করে দিনে 3 বার 8 ঘন্টা পর পর 5 দিন দিতে পারেন, অথবা একজন ডেন্টাল স্পেশালিস্টের শরণাপন্ন হতে পারেন। যদি দাঁতটা ব্যথার কারণে ফুলে যায় তাহলে এটাতে সম্ভবত, যেহেতু বাচ্চার বয়স 12, সেক্ষেত্রে পার্মানেন্ট টুথই হতে পারে। সেক্ষেত্রে এই দাঁতের চিকিৎসা প্রয়োজন এবং সম্ভবত এটা রুট ক্যানাল প্রয়োজন হতে পারে। আচ্ছা, যে আমরা কথা প্রসঙ্গে আলোচনা করছিলাম এবং আপনি আমাদের দর্শকদের প্রশ্নের উত্তর দিয়েছেন যে যদি স্থায়ী দাঁত ভেঙে গিয়ে থাকে কিংবা পড়ে গিয়ে থাকে সেই ক্ষেত্রে হয়তো এটা আর উঠবে না, বিকল্প ব্যবস্থা নিতে হবে। বিকল্প ব্যবস্থা বলতে আপনি কি বোঝাচ্ছেন? বিকল্প ব্যবস্থা, রাইট। বিকল্প ব্যবস্থা বলতে আমরা বুঝি যে একটা দাঁত যখন পড়ে যায়, মিসিং হয়ে যায় বাচ্চাদের ক্ষেত্রে, সেটা বড়ই দুশ্চিন্তার ব্যাপার। এবং সেই দাঁতটা যদি পার্মানেন্ট টুথ হয়ে যায়, কারণ আর তো দাঁত আসবে না। তো পার্মানেন্ট টুথ মিসিং এর ক্ষেত্রে বয়স একটা প্রধান ব্যাপার, চিন্তার বিষয় যে বাচ্চাটার বয়স কত।
বয়সের উপরে ডিপেন্ড করে। যদি বয়স কম থাকে, 12-র নিচে থাকে বা 16-র নিচে থাকে, সেক্ষেত্রে আমরা টেম্পোরারি টাইমের জন্য একটা টেম্পোরারি পার্শিয়াল ডেঞ্চার তৈরি করে দেব। যদি বাচ্চার বয়স 16-র বেশি যায়, তাহলে আমরা সেক্ষেত্রে পার্মানেন্ট একটা ব্যবস্থা করে নিতে পারি, সেটা পার্মানেন্ট পার্শিয়াল ডেঞ্চার বলি বা ফিক্সড প্রস্থেসিস বলি। আর এখন যদি বাচ্চা খুব ভালো স্বাবলম্বী হয়, বয়স ভালো, গ্রোথ ভালো, 16 থেকে 18-র পরে আমরা সাধারণত বলি একটা ইমপ্ল্যান্ট আমরা করে দিতে। যদি আমরা এই ছবিটার দিকে যাই, যে বাচ্চাটার দাঁত সামনেটা পড়ে গেছে বেশ টাইমে, এবং এর বয়স 18-র বেশি, যদি 16-র বেশিও হয় এবং গাম ভালো থাকে, টুথের স্ট্রাকচার ভালো থাকে, তাহলে এখানে এরকম ইমপ্ল্যান্ট বসিয়ে নেওয়া হয় এবং আধুনিক চিকিৎসার গতে এই ইমপ্ল্যান্ট এখন আমরা করে দিচ্ছি। যদি ইমপ্ল্যান্ট করার সুবিধা সুযোগ সব জায়গায় না থাকে, তাহলে আমরা পাশের দাঁতের সাথে মিলিয়ে ব্রিজ করে দিতে পারি ফিক্সড দাঁত, অথবা একটা টেম্পোরারি টাইমের জন্য একটা পার্শিয়াল ডেঞ্চার করে দিলে সে মোটামুটি ভালোভাবে ভালো থাকবে। আচ্ছা, আমরা এই ইমপ্ল্যান্ট নিয়ে কথা বলবো, তবে আমাদের দর্শক আছেন, আমরা একটু ফোন নিচ্ছি। হ্যালো দর্শক, কে বলছেন? আপনার নাম এবং বাচ্চার বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ জহির ইসলাম। জি, চাঁদপুর থেকে বলতেছি। আমার বাচ্চার বয়স 3 বছর। আচ্ছা, বাচ্চা বাহানিতে ভর্তি করেছিলাম, না খেয়ে আর কি খাওয়ার দিয়েছিল 2 মাস। খাওয়া দাওয়ার পরে ওই দাঁতগুলা সব পুঁতি গেছে, সামনের দাঁতগুলো। এখন মাড়িগুলা কয়েকদিন পরে পরে পুঁতি যায়। পুঁতি গেলে ওই ডাক্তারের কাছে নিয়ে, ডেন্টাল ডাক্তারের কাছে, ওনার কাছে নিলে উনি ওই ক্যাটফ্রিটা সাথে ব্যাটার টাইপের দেয়। দেখা যায় 1 মাস গেলে আবারই দাঁতগুলা ওই পুঁচার যে জায়গা দিয়ে পড়তে গেছে ওই জায়গা দিয়ে ভুলে যাই গিয়ে আবারই। আচ্ছা, জি, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। স্যার, আপনার কোনো প্রশ্ন আছে আমাদের দর্শকের কাছে? কি কারণে ভর্তি হয়েছিলেন বলবেন? আর ভর্তি হয়েছিলাম, ওই বাচ্চার গায়ে ডাইরেক্ট পানি পড়ছিল আর গা পোড়া গেছিল। ওই টাইমে তার মুখে খাওয়াতে, মুখের ভিতরে ডাল ঢুকছিল, নাকে দিয়ে আর কি ওই পাইপ দিয়ে খাবার দিয়েছিল। বাচ্চার বয়স ইনস্টিটিউট দিয়ে খাবার দেওয়া হচ্ছে। এখন 3 বছর চলে। জি জি, বুঝতে পেরেছি। সামনের দাঁতগুলো পুরো আর কি নাই। দাঁত সামনের দাঁত আছে না নাই? সামনের গুলা নাই, কিন্তু গোড়াটা আছে। রাইট, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা একটু প্রগ্রেসিভ ডিকে হয়ে গেছে ক্যারিজ, বিশেষ করে তার যখন খাওয়ার ফুড হ্যাবিটটা চেঞ্জ হয়ে গেছে, এবং সেক্ষেত্রে দাঁত হয়তো তার ভালো মতো ওই সময় ক্লিন করারও ওনারা হসপিটালে ছিলেন, হয় নাই। তার বডির রেজিস্ট্যান্স পাওয়ারও মেবি তখন কম ছিল কিছুটা, তো যার কারণে দাঁতগুলি আস্তে আস্তে ভেঙে ক্ষয়ে মাড়ির সাথে মিশে গেছে, এখন ফুলে যায়, যার জন্য আমরা এটাকে পালপার্টিস বলি। এবং এন্ডোপেরিওলিশন হয় ওনার বাচ্চা, এন্ডোপেরিওলিশন হওয়ার জন্য মাড়িটা ফুলে যায়। তো এটা আমার দর্শকের কাছে সাজেশন হচ্ছে যে আপনি আপনার পার্শ্ববর্তী হসপিটালে, যেখানে ডেন্টাল সার্জন বসেন, ওনার কাছে যেতে হবে। আপনার বাচ্চার দাঁতগুলি আস্তে আস্তে অ্যান্টিবায়োটিক কাভারেজ দিয়ে ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নাই। আর একটা উপায় আছে, যদি এগুলি আমরা বলি পাল্পেক্টমি, যদি পাল্পগুলি ফেলে দিয়ে আমরা রিপ্লেস করে দিতে পারি তাহলে হয়ে যেতে পারে। সেজন্য একটু স্পেশালিস্ট ডক্টরের কাছে যেতে হবে, কারণ এই দাঁতগুলি 6 থেকে 8 বছর পর্যন্ত রাখা উচিত। আদারওয়াইজ 3 বছর বাচ্চার বয়স, এতগুলি দাঁত ফেলে দেওয়া অসুবিধা। সুতরাং আমরা একজন স্পেশালিস্ট কাছে যেতে পারি। এবং আমাদের যদি কোনো ছবি থাকে, আমরা একটু বিরতি থেকে ফিরে এসে তারপর আমাদের দর্শক আমরা ছবি দেখাতে পারি। জি, আমরা এই পর্যায়ে একটা বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, সময় হলে একটি বিরতিতে যাবার, ফিরছি একটু পরেই। ততক্ষণ একুশের সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন প্রাণ ইউএইচটি মিল্ক, সোনামণি সুখে অসুখে। সবাই ছুটে চলে, ছুট 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 সবাই ছুটে চলে, ছুটে চলে ছুটে চলে ছুটে চলে, ছুটে চলে ছুটে চলে ছুটে চলে। প্রাণ ইউএইচটি মিল্ক 100 মিলি ও 200 মিলি নতুন সাইজে 12 টাকা ও 20 টাকায় এখন ফুল নিউট্রিশন। প্রাণ ইউএইচটি মিল্ক, বিজি লাইফে ইজি নিউট্রিশন। ছোট ছোট খোকা খুকি চলছে ছোট ছুটি, আহারে কত মজা।
ওদের এই দুষ্টুমির এনার্জি জোগাতে চাই ভিটামিন এ ও সি সমৃদ্ধ তাজা ফলের সাথে প্রাণ জুনিয়র ড্রিঙ্ক। ছোট থাকার অনেক মজা। ঢাকা আই কেয়ার হসপিটাল আমার জীবনকে বদলে দিয়েছে। ল্যাসিকের পর চশমা, কন্টাক্ট লেন্স ছাড়াই ভালো দেখছি। আজ আমি নতুন জীবনের সন্ধান পেয়েছি। ঢাকা আই কেয়ার হসপিটাল, হোম ফর টোটাল আই কেয়ার। সবাই ছুটে চলে, ছুট 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 সবাই ছুটে চলে, ছুটে চলে ছুটে চলে ছুটে চলে, ছুটে চলে ছুটে চলে ছুটে চলে। প্রাণ ইউএচটি মিল্ক 100 মিলি ও 200 মিলি নতুন সাইজে 12 টাকা ও 20 টাকায় এখন ফুল নিউট্রিশন। প্রাণ ইউএচটি মিল্ক, বিজি লাইফে ইজি নিউট্রিশন। বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি প্রাণ ইউএচটি মিল্ক সোনামণি সুখে অসুখে অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম শিশু কিশোরদের মুখ ও দাঁতের সৌন্দর্য এবং তার চিকিৎসা সম্পর্কে। আলোচনা আমাদের সঙ্গে আছেন স্মাইল স্পেশালাইজড ডেন্টাল সার্ভিসেস এর কসমেটিক ডেন্টাল সার্জন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ। আপনি বিরতিতে যাবার আগে আমাদের দর্শকের উদ্দেশ্যে একটা ছবি দেখাতে চাচ্ছিলেন, আমরা কি এখন দেখতে পারি ছবিটা? জি, ওই বাচ্চাটার ক্ষেত্রে দাঁতটা এই উপরের পোর্শন, ক্রাউন বলি আমরা, পোর্শনটা ভেঙে গেছে, দাঁতে রুট রয়ে গেছে এবং ইনফেকশনটা এখানে হয়ে এই পাশে চলে আসছে, যার জন্য বাচ্চার বারবার অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও হচ্ছে। এই জন্য আমরা এন্ডোপেরিওলিশন বলছি। এক্ষেত্রে একজন ভালো এন্ডোডন্টিস্টের কাছে বা চাইল্ড স্পেশালের কাছে গেলে দাঁতটা না ফেলে বিকল্প হিসেবে পালপেক্টমি বলি আমরা বাচ্চাদের ক্ষেত্রে, বা রুট ক্যানাল একটু করে নিলে, এখানে ফিলিং দিয়ে দিলে, এটা আমরা 6 থেকে 8 বছর পর্যন্ত আলহামদুলিল্লাহ এটা আল্লাহ চাইতে এটা রক্ষা করা যাবে এবং সেক্ষেত্রে ভালো হবে। সেটা হলে বাচ্চাটা সুস্থ হয়ে যাবে। আচ্ছা, আপনি মাত্র রুট ক্যানালের কথা বললেন, আমরা একটু বাচ্চাদের ক্ষেত্রে রুট ক্যানাল সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে রুট ক্যানাল কথাটা বললে অনেক ধরনের ভীতির সৃষ্টি হয়, অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন যে এটা জটিল কিনা, ব্যথা হবে কিনা, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তারা ব্যথা পাবে কিনা। তো আপনি এ ব্যাপারে কি বলবেন? ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি বাচ্চারা ঠিকভাবে দাঁত পরিষ্কার না করে বা ক্যাভিটি হলো ইন টাইমে যদি এটা চিকিৎসা না হয়, তবে এটা প্রোগ্রেস অফ ক্যারিজ হয়ে এটা পালপাটিস হয়ে যায়, ব্যথা প্রদাহের সৃষ্টি অথবা দাঁত ভেঙে যায়, এই শিশুটির ক্ষেত্রে যেমন হয়েছে। আচ্ছা, তো অবশ্যই এটি একটু জটিল ব্যাপার, একটু টাইম কনজিউমিং, কোন সময় লোকাল অ্যানেস্থেসিয়া দিতে হয় যেহেতু বাচ্চারা ভয় পায়। তবে ভয়ের কিছু নাই, মোটিভেশন করে বাচ্চাকে আদর করে জোরাজুরি না করে যদি একটু সারফেস অ্যানেস্থেসিয়া দিয়ে ব্যথামুক্ত ভাবে কাজটি করা যায় তাহলে ভালো। সিম্পলি ভাবে যদি আমরা একটা ছবি দেখি যে রুট ক্যানাল প্রসিডিউর, যেটা বাচ্চাদের ক্ষেত্রে আমরা পালপেক্টমি বলে থাকি, ডেসিডিয়াস ক্ষেত্রে একটু বড় হলে তাদের ভয়টা কেটেও যায়। রুট ক্যানাল প্রসিডিউর সিম্পল জিনিস, একটু যদি ভাইটাল থাকে দাঁতটা লাইভ থাকে তাহলে আমরা একটু লোকাল দিয়ে নেই, দিয়ে আস্তে আস্তে ভিতরের মজ্জা বা পাল্পটাকে রিমুভ করি, দিয়ে একটু ক্লিন করে নেই, ভিতরে ইনফেক্টেড পাল্পগুলি রিমুভ করে এখানে আমরা একটু রিপ্লেসমেন্ট করে দিই আর্টিফিশিয়াল পাল্প করার পরে উপরে আমরা করোনাল পোর্শনে বা ক্রাউন পোর্শনে, মুকুট পোর্শনে আমরা একটু ফিলিং দিয়ে দিই, কখনো ক্যাপিং করে দিলে এই দাঁতটা আগের মতোই চলে যায়। এবং এক্ষেত্রে দেখা যায় যে পালপেক্টমি বিশেষ করে ডিসিডিয়াস 2 করা হয়, অনেক সময় বাচ্চাদের বড় দাঁত যখন ট্রান্সফার করে তো এই দাঁতটা রিপ্লেস হয়ে ভালো দাঁতই চলে আসার সম্ভাবনা থাকে। আচ্ছা, এটা সাধারণত কতদিন লাগতে পারে রুট ক্যানাল করতে? সাধারণত যদিও আজকাল খুব মডার্ন ডেন্টিস্ট্রি আমাদের দেশে চলে আসছে, আধুনিক টেকনিক চলে আসছে, 1 বা 2 সিটিং এ হয়ে যায়, কখনো কখনো 3 থেকে 4 সিটিং লেগে যেতে পারে। আচ্ছা আচ্ছা, আমরা এটা নিয়ে আরো কথা বলবো, বিশেষ করে আপনাদের যন্ত্রপাতি নিয়েও আমাদের অনেক প্রশ্ন আছে, তবে আমরা একটু দর্শকের সাথে কথা বলে নিই। হ্যালো দর্শক, কে বলছেন? আপনার নাম এবং পরিচয় দিয়ে বাচ্চার বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো, আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান। জি হ্যালো, জি আমরা শুনছি। আমি মনির বলছি ময়মনসিংহ থেকে। আচ্ছা, আমার ছেলের বয়স হচ্ছে 5.5 বছর। ওর সামনের একটা দাঁত মানে ক্ষয় হতে হতে ছোট হয়ে যাচ্ছে এবং এটা মাড়ির সঙ্গে লেগে যাচ্ছে। আচ্ছা, এখন তো মানে দাঁতগুলো নড়েও নেই। জি, আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আপনাকে
জি, আপনাকে ফোন দেবার জন্য ধন্যবাদ। আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। এরকমই একটা প্রশ্ন আমরা কিছুক্ষণ আগে পেয়েছিলাম, যেখানে বাচ্চার দাঁত ক্ষয় হতে হতে মাড়ির সাথে মিশে গিয়েছে। আপনি আমাদের দর্শককে একটু পরামর্শ দিলে ভালো হয়। ধন্যবাদ মনির, আপনি বাচ্চার জন্য একটু অস্থির আছেন, স্বাভাবিক। তবে ভয়ের কিছু কারণ নাই। এটা মিল্ক টুথ, 5.5 বছর বয়স এবং সামনের দাঁত। এটা দুইটা কারণে দাঁতগুলি ছোট হয়ে যাচ্ছে। একটা হচ্ছে যদি আপনার বাচ্চার ভিটামিন, ক্যালসিয়াম এই জাতীয় জিনিস, মিনারেলস কম থাকে তাহলে হতে পারে। আদারওয়াইজ যদি দাঁত আস্তে আস্তে ক্ষয় হতে থাকে বিভিন্ন কারণে, যদি দাঁতে ক্যারিস পোর্শন থাকে অথবা অন্য কোনো কারণে দাঁত ক্ষয় হতে থাকে, ভয়ের কিছু নাই। দাঁতটা শুধু ক্লিন রাখার ব্যবস্থা করেন। 3 বার, বাচ্চারা 10 বছর পর্যন্ত 3 বার ব্রাশ করবে 2 মিনিট ধরে। এবং বাচ্চাদের কাছে টুথপেস্টটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপা। এই টুথপেস্টের ব্যাপারে আমরা পরে আলোচনা করব। তো আপনার ভয়ের কিছু নাই। 6 বছর পর্যন্ত আপনি দাঁতটাকে ভালোভাবে পরিষ্কার রাখেন, তাকে সেজন্য খাওয়ার পরে কুলকুচি করে, মিষ্টি জাতীয় জিনিস খাওয়ার পরে অবশ্যই ব্রাশ করে ফেলে, এইভাবে মেনটেন করেন। তারপরেও যদি আপনি অস্থির হন, একজন ডক্টরের কাছে যান। এটাকে আবার আমরা সাধারণত ল্যামিনেশন করে দাঁতটাকে রিবিল্ড করতে পারি, ক্যাপিং করেও রিবিল্ড করতে পারি। আধুনিক ডেন্টিস্টে অনেক কিছু আছে, আপনি ওয়ারিড হবেন না। আপনার পাশাপাশি সরকারি হসপিটাল অথবা জেনারেল হসপিটাল অথবা ক্লিনিকে যান। উনি ময়মনসিংহ থেকে উনি ফোন করেছেন, কাজে ওখানকার মেডিকেল কলেজ হাসপাতালে উনি যেতে পারেন। আচ্ছা, জি, আমরা পরবর্তী দর্শকের কাছে যাচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম এবং বাচ্চার বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার আঙ্গুল পিছিয়ে উপরে সামনে দাঁত দুই তিনটা উঠতে পেয়ে আচ্ছা, আমরা শুধু বুঝতে পেরেছি যে বাচ্চা আঙ্গুল চোষার কারণে সামনের দিকে দাঁতগুলো হয়তো উঁচু হয়ে গিয়েছে। যে আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ফোন দেবার জন্য। দর্শক, যদি এটাই হয়ে থাকে আপনার বাচ্চা হ্যাবিট, যদি এটা হয়ে যায় ফিঙ্গার সাকিং বলি আমরা, ফিঙ্গার সাকিং হ্যাবিটের জন্য দাঁত উঁচু হতে পারে। বাচ্চার বয়স যতদূর শুনলাম 5.5 বছর, রাইট? তো প্রথমে আমরা এই যে কজটা, হ্যাবিটটাকে চেঞ্জ করার চেষ্টা করবো। বাচ্চার আঙ্গুলে, বিশেষ করে রাতে বাচ্চারা এটা করে বা দিনেও, তো রাতে যখন সে ঘুমাতে যাবে তার আগে আপনি কি করতে পারেন যে এখানে এই আঙ্গুলের সাথে একটু আপনি লেবুর রস অথবা আপনার তিতকুটে জাতীয় কিছু জিনিস মিশিয়ে দেওয়া যেতে পারে, টক জাতীয় জিনিস লাগিয়ে দিতে পারেন, বা ভ্যাসলিন জাতীয় জিনিস, যেটা পেটে গেলে কোনো অসুবিধা হবে না, এরকম কিছু। আর এক ধরনের জিনিস আমরা অনেক সময় বানিয়ে দেই যে নাইট গার্ড, সেটা 5.5 বছরের জন্য দরকার নাই। সবচেয়ে দরকার যে তাকে হ্যাবিটটা চেঞ্জ করা। মা খেয়াল রাখবেন যে আঙ্গুলটা দিলে তোমার এই হতে পারে, মোটিভেশনটা দেখানো যেতে পারে যে দাঁত উঁচু হয়ে যাবে, বাঁকা হবে, ফাঁকা হবে, সেটা বাচ্চাকে দেখালে বাচ্চা সেটাও একটু হবে এবং হ্যাবিটটা চেঞ্জ করতে হবে। তারপরেও না হলে আমরা সাধারণত বাচ্চাদেরকে অনেক সময় নাইট গার্ড বানিয়ে দিই। সেটাও আপনি যেহেতু ঢাকাতেই থাকেন, সেটা আপনি ডক্টরের সাথে পরামর্শ করে এটা করে নিতে পারেন। আচ্ছা, এবং এই ক্ষেত্রে যে বাচ্চার দাঁতগুলো যদি উঁচু হয়ে গিয়েই থাকে সেক্ষেত্রে কি করণীয়? 5.5 বছর বাচ্চা, তো এই ক্ষেত্রে বাচ্চাকে মোটিভেশন ছাড়া অন্য কোনো চিকিৎসা আমরা এই মুহূর্তে দিতে চাই না। শুধু তার মোটিভেশনটা চেঞ্জ করতে হবে। বাচ্চার বয়স যদি একটু বেশি হতো, 8-10 বছর হতো, তখন আমরা সাধারণত বাচ্চাদেরকে একটা রিটেইনারের ব্যবস্থা করে দেই, প্লাস্টিকের। সে ঘুমানোর আগে 1 ঘন্টা রিটেইনারটা পরবে এবং সারা রাত পরে থাকবে। যদি বাচ্চার বয়স 12-র বেশি হয়ে যায়, তখন সাধারণত আমরা ব্রেসিং এর কথা বলে থাকি। এরকম দাঁতের উপরে দিয়ে, এটা একটা ফিক্সড ব্রেস, ফিক্সড টাইপের। অনেক সময় রিমুভেবল ব্রেসও আমরা পরিয়ে দেই, অ্যাপ্লায়েন্সটা সেটা খোলা যায়, এটা ফিক্সড হয়। এবং এটা সাধারণত আমরা 12-র পরেই সাজেস্ট করি। 16, 18, 20, 22, 24, একদম 30 পর্যন্ত চলে যেতে পারে। তবে এইগুলি মেনটেনেন্সের জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হয়। এবং টোটাল এটা সাধারণত দেখা যায় 1.5 থেকে 2 বছর পর্যন্ত পড়তে হয়। মাঝে মাঝে ডক্টরের কাছে 1 মাস পর যেতে হয়, চেঞ্জ করতে হয়। এগুলো করলে তখন এই ফাঁকা বা উঁচুটা আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমরা এর মধ্যে যা আলোচনা করলাম, আপনার কাছ থেকে জানলাম যে বাচ্চাদের ক্ষেত্রে রুট ক্যানাল করা যেতে পারে, কিংবা আপনারা এই যে ব্রেস দিয়ে থাকেন, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আপনারা মুখের মধ্যে ইউজ করেন। সেই ক্ষেত্রে স্টেরিলাইজেশন, জীবাণুমুক্ত থাকাটা কতটা জরুরি?
ওয়েল ভেরি ইম্পর্টেন্ট থিংস, যে আজকাল মডার্ন ডেন্টিস্ট্রি যত ডেভেলপ হয়েছে, আমাদের পদ্ধতিও ডেভেলপ হয়েছে এবং পাশাপাশি জীবাণুগুলোও খুব দক্ষতা অর্জন করছে। আচ্ছা, যদি আমরা স্টেরিলাইজেশন পদ্ধতিটা ব্যবহার না করি তবে লট অফ ক্রস ইনফেকশন হওয়ার চান্স আছে। বিশেষ করে আমাদের দেশে জন্ডিসের প্রকোপ খুব বেশি, হেপাটাইটিস বি এক্ষেত্রে ছড়াতে পারে যদি প্রপারলি স্টেরিলাইজেশন না করা হয়। এবং ইদানিং আরো মারাত্মক যে হিব ভাইরাস, সেটাও আমাদের দেশেও আনফরচুনেটলি দু একটা জায়গায় এসে গেছে। আমরা সতর্ক থাকবো। এই জন্য প্রত্যেকটা ডেন্টাল ক্লিনিকে, হসপিটালে স্টেরিলাইজেশন খুব ইম্পর্টেন্ট জিনিস। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট সেপারেট থাকতে হবে, যেগুলি ডিসপোজেবল আইটেম ডিসপোজেবল, বিশেষ করে শার্প নিডিলগুলি, ইঞ্জেকশন যেগুলি দিয়ে আমরা ইউজ করি সেগুলি অবশ্যই ওয়ান টাইম হতে হবে, ডিসপোজেবল হতে হবে। এবং ইনস্ট্রুমেন্টগুলি অটোক্লেভিং সিস্টেম হচ্ছে যে সবচাইতে মডার্ন, এবং প্রত্যেকটা ডেন্টাল ক্লিনিক, ডেন্টাল হসপিটাল সব জায়গায় এই স্টেরিলাইজেশন ব্যবস্থা থাকা উচিত। এবং প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট ইউজ করার পরে অটোক্লেভিং না করে অন্য পেশেন্টকে ইউজ করা যাবে না, কমপ্লিটলি প্রহিবিটেড, এবং আমাদের এথিক্সেও এটা নিষেধ করা আছে। সুতরাং স্টেরিলাইজেশন ব্যাপারে অবশ্যই আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে। এবং সেক্ষেত্রে আমার মনে হয় দর্শক যারা আমাদের এই প্রোগ্রামটা দেখছেন এবং শুনছেন, তাদেরও উচিত আসলে যখনই কারো কাছে যাবেন তখন এই জিনিসটা নিজের জন্যই ওনারা একটু ইনশিওর করে নেবেন যে আসলে যে যন্ত্রপাতিগুলা ব্যবহার করা হচ্ছে, এবং যে কোনো জায়গায় আসলে ভালো জায়গায় না গিয়ে যদি ওনারা অন্য যে কোনো হাতুড়ে ডাক্তারের কাছে যান তাহলে কি ধরনের অসুবিধা হতে পারে সেটাও আসলে একটু ধারণা ওনারা পেতে পারেন। আচ্ছা, আমরা আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেমন শিশুদের সামনের দাঁতগুলো যদি আঁকা বাঁকার পাশাপাশি ফাঁকা ফাঁকা থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের দাঁতের মাঝখানে ফাঁকা আছে, সেই ক্ষেত্রে আপনারা কি করে থাকেন? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা মেইনলি অ্যাকচুয়ালি দাঁতের শিশুদের ফাঁকা ফাঁকাটা আমরা পেয়ে যাই, অনেক সময় পেয়ে যাই। এই ছবিটার দিকে যদি আমরা একটু অবলোকন করি, যে দাঁতের যখন স্পেস হয়ে যায়, স্পেসটা হয় বিভিন্ন কারণে। একটু আগে মা বলছিলেন যে তার বাচ্চা আঙ্গুল চুষে থাম সাকিং করেন, ফিঙ্গার সাকিং করেন, অথবা পাশ্চাত্য দেশে এটা বেশি দেখা যায় নিপল সাক করে, যে বাচ্চারা মায়েরা বাবারা ব্যস্ত তো তাকে একটা সাকার দিয়ে হয়তো কেয়ার মাদার কেয়ার অথবা একটা কেয়ার গিভার কারো কাছে দিয়ে রাখে। তো সেক্ষেত্রে বাচ্চা সারাক্ষণ এরকম করতে থাকে। সেক্ষেত্রে হয় অনেক সময় দাঁত এমনি মিসিং থাকে, অ্যাবসেন্ট থাকে, অ্যানোডনসিয়া বলি আমরা। তো সেক্ষেত্রে আপনার দাঁত ফাঁকা হতে পারে। তো এরকম ফাঁকা ফাঁকা দাঁত থাকলে আসলে দেখতেও বিচ্ছিরি লাগে, তার কথার জড়তা থাকবে কথা বলতে, এবং তার যখন আস্তে আস্তে তার বয়স বাড়বে তার ব্যক্তিত্বেও অসুবিধা হবে এবং তার স্মার্টনেসেও ঘাটতি হবে। সেজন্য আমরা 8 বছর পর থেকেই আমরা তাকে বলি যে ডক্টরের কাছে পরামর্শ নেওয়ার জন্য, যে জন্য এই তো যে কারণগুলি আমরা বললাম, কারণগুলি থেকে আমাদেরকে দূরে সরতে হবে, সচেতন হতে হবে, যে থাম সাকিং হলে এগুলি বের হয়ে আসতে হবে। যদি কারোর এরকম স্যাকার ইউজ করে তাহলে তাকে ওইভাবে তার দাঁতের মোটিভেট করতে হবে। তো মেইনলি যে কথা, যে আমরা 8 থেকে 10 বছরের বয়সের সময় তাকে একটা রিটেইনার আমরা দিতে পারি, সে ওটা পড়বে, তাহলে এটা আস্তে আস্তে গ্যাপটা ক্লোজ হয়ে যাবে। আরো বয়স বাড়ার সাথে সাথে তখন আমরা একটু আগে আলোচনা করছিলাম, যা আলোচনা করেছেন সেক্ষেত্রে সেটা ব্যবহার করা যেতে পারে, ব্রেস। আচ্ছা, আমরা আরেকটা ফোন দিচ্ছি। হ্যালো দর্শক, কে বলছেন? আপনার নাম এবং বাচ্চার বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা ভালো আছেন? জি ভালো আছি। আমি আগ্রা দেখুন নওগাঁ থেকে মোহাম্মদ আইনুল হক শিবলু। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার বাচ্চার বয়স 6 বছর। আচ্ছা, ঠিক আছে। আমার বাচ্চার দাঁতের মাঝখানে ছিদ্র হচ্ছে আর কি, এই ছিদ্র হওয়ার কারণটাকে একটু বলবেন কি? আচ্ছা, জি শিবলু ভাই, আপনাকে ফোন দেবার জন্য ধন্যবাদ। স্যার, আপনার কোনো প্রশ্ন আছে আমাদের দর্শককে? জি, সুন্দর প্রশ্ন। বাচ্চার বয়স 6 বছর। বাচ্চার বয়স 6। দিস ইজ দ্য ভালনারেবল এজ, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এজ। বাচ্চার এই বয়সেই দাঁতের খুব বেশি যত্ন নেওয়া দরকার, কারণ এই বয়স থেকে তার পার্মানেন্ট দাঁত উঠবে। বাচ্চার দাঁতে গর্ত হচ্ছে মানে ক্যারিজ হচ্ছে, ক্যাভিটিস হচ্ছে। একটু আগে আমরা আলোচনা করছিলাম, একটা ছবিও দেখিয়েছিলাম যে বাচ্চারা সাধারণত মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে। তো আপনার বাচ্চাও স্বাভাবিক মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে, বিশেষ করে চকলেট, ক্যান্ডি, টফি, বার্গার, এই জাতীয় জিনিস বাচ্চা। কিন্তু বাচ্চাদেরকে আমরা ঠিকভাবে মোটিভেট করতে পারি না অথবা হ্যাবিট করতে পারি না
যে তারা ঠিকভাবে ব্রাশ করছে কিনা। একজন বাচ্চা ঠিক 2 মিনিট মতো বা 3 মিনিট 3 বার ব্রাশ করবে, সকালে, দুপুরে, রাতে খাওয়ার পর। এটা তার ম্যান্ডেটরি। বিশেষ করে মিষ্টি জাতীয় জিনিস যদি খেতেই হয়, খাবে বাচ্চা, খাওয়ার মেইন মিলের আগে খাবে, সকালে নাস্তার আগে বা দুপুরে খাওয়ার আগে। রাতে সাধারণত আমরা সন্ধ্যার পরে বাচ্চাদের মিষ্টি জাতীয় খাবার বা রাতে ঘুমানোর আগ দিয়ে না খাওয়ার জন্য বলি। যেহেতু ক্যাভিটি হয়ে গেছে, ক্যাভিটি এখনই এটাকে ফিল আপ করে নিতে হবে। আপনি একজন ডেন্টাল সার্জনের কাছে যাবেন, আপনার সরকারি হাসপাতালে যেতে পারেন বা বেসরকারি হাসপাতাল, যেখানে যান এটা ফিলিং করে নেন। ব্যথা হওয়ার আগেই ফিলিং করতে হবে, না হলে এই দাঁত আপনার। তো মেইন কারণ এটা যে দাঁতে খাবার আটকিয়ে ক্যাভিটি হয়ে যায় অ্যাসিড ফর্মেশনের জন্য, অথবা যদি তার গঠনগত কোনো ঘাটতি থেকে থাকে, ভিটামিনস, মিনারেলস, ক্যালসিয়াম, সেটা রিপ্লেস করে নিতে হবে, যত্ন নিতে হবে, চিকিৎসা নিতে হবে। জি, আমরা এই পর্যায়ে আরেকটা বিরতি নেবার সময় হলো আমাদের। আমরা বিরতি থেকে ফিরে দাঁতের যে আপনারা দাঁতের বিভিন্ন কাজ করে থাকেন, সেটা অনেক ক্ষেত্রে অনেক দর্শক বলেন খুব এক্সপেন্সিভ। আমরা একটু এটা নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, এবারে আরো একটি ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, ফিরছি একটু পরেই। ততক্ষণ একুশের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন প্রাণ ইউএইচটি মিল্ক, সোনামণি সুখে অসুখে। সবাই ছুটে চলে, ছুট 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 সবাই ছুটে চলে, ছুটে চলে ছুটে চলে ছুটে চলে, ছুটে চলে ছুটে চলে ছুটে চলে। প্রাণ ইউএইচটি মিল্ক 100 মিলি ও 200 মিলি নতুন সাইজে 12 টাকা ও 20 টাকায় এখন ফুল নিউট্রিশন। প্রাণ ইউএইচটি মিল্ক, বিজি লাইফে ইজি নিউট্রিশন। ছোট ছোট খোকা খুকি চলছে ছোট ছুটি, আহারে কত মজা। ছোটরা তো মজা করবেই, ওদের এই দুষ্টুমির এনার্জি জোগাতে চাই ভিটামিন এ ও সি সমৃদ্ধ তাজা ফলের সাথে প্রাণ জুনিয়র ড্রিঙ্ক। ছোট থাকার অনেক মজা। ঢাকা আই কেয়ার হসপিটালে চোখের ছানির অপারেশন এখন খুবই সহজ। কোনো ব্যথা তো নাই, না আছে কোনো ইনজেকশন, না আছে কোনো ব্যান্ডেজ, না আছে কোনো সেলাই। 10 মিনিটেই অপারেশন শেষ। লেজার ফ্যাকো সার্জারির পরপরই বাসায় ফিরছি। ঢাকা আই কেয়ার হসপিটাল, হোম ফর টোটাল আই কেয়ার। সবাই ছুটে চলে, ছুট 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 সবাই ছুটে চলে, ছুটে চলে ছুটে চলে ছুটে চলে, ছুটে চলে ছুটে চলে ছুটে চলে। প্রাণ ইউএইচটি মিল্ক 100 মিলি ও 200 মিলি নতুন সাইজে 12 টাকা ও 20 টাকায় এখন ফুল নিউট্রিশন। প্রাণ ইউএইচটি মিল্ক, বিজি লাইফে ইজি নিউট্রিশন। ছোট ছোট খোকা খুকি চলছে ছোট ছুটি, আহারে কত মজা। ছোটরা তো মজা করবেই, ওদের এই দুষ্টুমির এনার্জি জোগাতে চাই ভিটামিন এ ও সি সমৃদ্ধ তাজা ফলের সাথে প্রাণ জুনিয়র ড্রিঙ্ক। ছোট থাকার অনেক মজা। বিরতির পর আমি ডাক্তার শর্মিলা হুদা শাওন আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি প্রাণ ইউএইচটি মিল্ক, সোনামণি সুখে অসুখে অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম শিশু কিশোরদের মুখ ও দাঁতের সৌন্দর্য এবং তার চিকিৎসা সম্পর্কে। আলোচনা আমাদের সঙ্গে আছেন স্মাইল স্পেশালাইজড ডেন্টাল সার্ভিসেস এর কসমেটিক ডেন্টাল সার্জন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ। আমরা কথা বলছিলাম, বিরতিতে যাবার আগে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আমাদের মধ্যে অনেকেই এই ধরনের কথা বলেন যে ডেন্টাল সার্জনদের কাছে গেলে পকেট ফাঁকা হয়ে যায়, তারা অনেক ফিস রাখেন এবং বাইরের দেশের তুলনায় আমি আমাদের দেশের পার্সপেক্টিভটা জানতে চাইবো আপনার কাছে, এবং আসলে কিসের জন্য এত এক্সপেন্সিভ, কারণটা কি সেটা জানতে চাইবো। ধন্যবাদ। এটা ভুক্তভোগী আমরাও অনেক কে এসে বলেন যে ডক্টর এত বেশি কেন। তো এটা 3টা ফ্যাক্টর কাজ করে বলে আমি মনে করি। একটা হচ্ছে যে আমরা মুখের মধ্যে যে জিনিসগুলি ম্যাটেরিয়ালসগুলি ব্যবহার করি এগুলি সব ইম্পোর্টেড ম্যাটেরিয়ালস এবং খুবই এক্সপেন্সিভ ম্যাটেরিয়ালস।
সাধারণত ইউএসএ, জাপান, ইউরোপ এই সমস্ত দেশ থেকে এগুলি ইম্পোর্ট করা হয়, খুবই কস্টলি। আমরা যে ইকুইপমেন্টস দিয়ে কাজ করি এগুলো খুবই সেন্সিটিভ ইকুইপমেন্টস, খুবই দামি, এবং আমাদের ব্যয়টাও ওই দিক দিয়ে বেশি আসে। আমাদের যে ইউনিটগুলি আমরা ব্যবহার করি এগুলি খুব সফিস্টিকেটেড ইউনিট, এইগুলির জন্য একটা ইনভেস্টমেন্ট আমাদের চলে আসে এবং ক্রনিক টাচে থাকতে হয়, এবং ম্যাটেরিয়ালস গুলি খুব এক্সপেন্সিভ, কারণ মুখের মধ্যে যে কোনো ম্যাটেরিয়ালস দেওয়া যায় না, সবগুলি বায়োকম্পোর্টেবল হতে হবে এবং লং লাস্টিং। হ্যাঁ, পেশেন্টদের অনেক হয় যেটা স্থায়ী হয়, সুতরাং ওরকম যে এখন তো দাঁতের আধুনিক ম্যাটেরিয়ালস চলে আসে, এটা একটু এক্সপেন্সিভ ওই কারণে, প্লাস যে টাইমটা ইনভেস্টমেন্ট হয় সেক্ষেত্রেও আমাদের বেশ চলে আসে। আর বিশেষ করে আপনার বাইরের দেশের তুলনায় আমাদের দেশে ম্যাটেরিয়ালস এর কোনো পার্থক্য নাই, একই ধরনের ম্যাটেরিয়ালস আমরা এবং একই সিস্টেমে এখন ডেভেলপ করে ফেলেছি, চলে আসছে, যার জন্য একটু এক্সপেন্সিভ হয়। আর দ্বিতীয়ত যেটা মনে হয় যে আমাদের যে কাজগুলি আমরা করি এটা কাজ করার জন্য যে টাইম কনজিউমিং হয় সেটাও একটু ওই সময়ের সাথে মিলায় একটু এক্সপেন্সিভ মনে হয়, কিন্তু বাইরের তুলনায় এখনো আমাদের দেশে অনেক অনেক কম। একটা রুট ক্যানালের যদি আমরা ধরি যে আমাদের 5 থেকে ধরলাম 10,000 টাকা একটা রুট ক্যানালে আসে, কিন্তু বাইরে মিনিমাম এটা $500 থেকে $1,500 কনভার্ট করলে গিয়ে, অথচ এটা পাশ্চাত্য দেশে। সুতরাং এই জন্যই অনেকে আমাদের কাছে এখন কানাডা, ইউএসএ, ইভেন অস্ট্রেলিয়া, বাইরের বিভিন্ন দেশ থেকে, ইউরোপিয়ান কান্ট্রি আমাদের দেশে এসে চিকিৎসা করে নিয়ে চলে যাচ্ছেন। সুতরাং আমরা ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্টটা দিচ্ছি এবং এই জন্য হয়তো একটু এক্সপেন্সিভ মনে হচ্ছে। এবং আপনারা যে প্রোডাক্টগুলো ইউজ করছেন সেটা আমাদের দেশে প্রস্তুত করা হয় না, সবই আপনাদের এক্সপেন্স, সবই আলাদা, সবই এভরিথিং। আচ্ছা, এবং এই ক্ষেত্রে যখন আপনারা এই ধরনের কোনো প্রোডাক্ট আপনারা ইউজ করেন মুখের ক্ষেত্রে, আপনাদের খুব সাবধান থাকতে হয় যে যেহেতু মুখের মধ্যে আপনারা ইউজ করছেন এটা থেকে কোনো ধরনের ইনফেকশন যাতে না হয় কিংবা অন্য কোনো ধরনের যাতে সাইড ইফেক্ট না থাকে। আচ্ছা, যে আমি আপনার কাছে জানতে চাইবো যে এই যে আপনারা প্রোডাক্টগুলো ইউজ করছেন সেক্ষেত্রে বাইরের দেশ থেকে যখন কি তারা আমাদের দেশে আসে, তারা কি আমাদের দেশের চিকিৎসা সেবার মান নিয়ে একই ধরনের স্যাটিসফাইড থাকেন কিনা? কারা? যারা বাইরে থেকে আসেন। হ্যাঁ, তারা কি বলেন যে তারা বাইরের দেশে তারা যে ধরনের, আপনারা হয়তো প্রোডাক্ট একই ইউজ করছেন, আপনারা কম্পারেটিভলি তাদের তুলনায় বাইরের চিকিৎসকদের তুলনায় দাম কম রাখছেন, কিন্তু সেবাটা তারা একই রকম পাচ্ছে কিনা? রাইট, আগের চেয়ে এখন বলবো যে বাংলাদেশি ইমিগ্রেন্ট যারা বাইরে আছেন দে আর ভেরি মাচ হ্যাপি, এবং তারা অনেক সময় ওখানে যেও আমাদেরকে ফোন করেন যে ডক্টর আমি খুব ভালো আছি, বা আসার পরেও আমাদের রিপোর্ট করেন, এবং ওখানে যখন মাঝে মাঝে ওনারা কোনো সামান্য অসুবিধা হয় এবং ওখানের ডক্টরের কাছে যান অ্যাডভান্স কান্ট্রির, তারা অ্যাপ্রিশিয়েট করে যে তোমার এই কাজ কোথায় করা, সে বলে আমার দেশে, বাংলাদেশে, বলে হ্যাঁ খুব ভালো কাজ হয়েছে, এবং আমরাও ইন্সপায়ার্ড হই যখন এই কথাগুলি শুনি, তারা খুবই খুশি। জি, এটা আমাদের দর্শকদের জন্য জানাটা আসলে খুবই জরুরি। আমরা আরেকটা ফোন নিয়ে নিচ্ছি এই পর্যায়ে, তারপর আলোচনা ফিরে আসবো। হ্যালো দর্শক, কে বলছেন? আপনার নাম এবং বাচ্চার বয়স বলে প্রশ্ন করুন। আমার নাম আব্দুল সালাম, ছেলের বয়স 21 মাস। ব্রাশ করতে পারবে কিনা এবং কোন পেস্টের মানে ব্র্যান্ড সিলেক্ট করা আছে কিনা আপনার নাম দিতে পারেন? জি, আচ্ছা, আপনাকে ফোন দেওয়ার জন্য ধন্যবাদ। ওয়েল আপা, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, 21 মাস বয়স বাচ্চার। ধন্যবাদ আব্দুল সালাম ভাই, আপনার বাচ্চার বয়স 21, সুতরাং অবশ্যই পেস্ট, আপনার বেবি টুথপেস্ট ব্যবহার করবেন। আমি সব দর্শকদের জন্য বলবো, বা আমার বাংলাদেশের সব মায়া বাবাদের জন্য বলবো যে 10 বছর পর্যন্ত অবশ্যই বেবি টুথপেস্ট ব্যবহার করবেন, যে ব্র্যান্ডেরই হোক। আমি কয়েকটা নাম এমনি বলছি যেহেতু জিজ্ঞাসা করেছেন দর্শক। জনসন অ্যান্ড জনসন বেবি টুথপেস্ট ইউজ করতে পারেন, কোদোমো বেবি টুথপেস্ট ইউজ করতে পারেন, অথবা মেরিল বেবি টুথপেস্ট ইউজ করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে বাচ্চার জন্য টুথপেস্ট খেয়ে না ফেলে, একটু আমাদের বাচ্চাদেরকে অভ্যাস করাতে হবে। টুথপেস্ট 10 বছরের নিচে অবশ্যই বেবি টুথপেস্ট করবেন, 10 বছরের পরে যে কোনো টুথপেস্ট বড়দেরটা ব্যবহার করবে, সেক্ষেত্রেও যেন টুথপেস্ট খেয়ে না ফেলে, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, আমাদের হাতে সময় খুব কম, আমি সবশেষে আপনার কাছে জানতে চাইবো, যদি কোনো কারণে খেলাধুলা করতে গিয়ে অথবা অন্য যে কোনো কারণে সামনে দাঁত পড়ে যায় অথবা যে কোনো দাঁত পড়ে যায়, সেক্ষেত্রে আপনারা কি করেন অথবা আমাদের দর্শকদের কি পরামর্শ দেবেন? অ্যাকচুয়ালি দাঁত বাচ্চারা খেলতে যে বা অনেক সময় অ্যাক্সিডেন্ট ভাবে দাঁত ভেঙে যায় বা পড়ে যায়,
সেটা একটু ইয়ের ব্যাপার। যদি দাঁত ভেঙে যায়, আমরা যদি সংক্ষেপে এটা দেখি যে এরকম যদি ভেঙে যায় দাঁত, তাহলে আমরা বন্ডিং করে লাগিয়ে রাখতে পারি। কিন্তু একেবারে যদি পড়ে যায়, চলে যায়, তাহলে রিপ্লেস করতে হবে। আগেই আমরা বলেছি সেটা পার্শিয়াল ডেঞ্চার হতে পারে, ব্রিজ হতে পারে, ইমপ্ল্যান্ট হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে পার্মানেন্ট দাঁত পড়ে গেলে এই ধরনের টেম্পোরারি দাঁত পড়ে গেলে তখন আমরা টেম্পোরারি একটা ব্যবস্থা করে দেই, রিটেইনার ব্যবহার করে দেই, অথবা পার্শিয়াল ডেঞ্চার লাগিয়ে দেই। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কি? অবশ্যই দর্শকদের জন্য, বিশেষ করে বাচ্চাদের জন্য, যে তারা মিষ্টি জাতীয় জিনিস একটু খাবে, পানীয় এই জাতীয়, কিন্তু সেটা মেইন মিলের আগে এবং খাওয়ার পরপরই ব্রাশ করতে হবে, এবং তাদের জন্য 3 বার ব্রাশ করা খুব জরুরি, এরকম টুথপেস্ট দিয়ে, যে সকালে, দুপুরে এবং রাতে রাইটলি খুব আস্তে আস্তে করবে, 2 মিনিট থেকে 3 মিনিট, কাউটেনের মতো আধা সেকেন্ড করবে না, এটা একটা ব্যাপার। আর মায়েরা বিশেষ করে বাচ্চাদেরকে মোটিভেশন করবেন, এরকম টয় দিয়ে বাচ্চাকে খেলনা সরে সরে দেখাবে যে বাচ্চা দাঁত পরিষ্কার করতে হয়, তোমারও দাঁত পরিষ্কার করা দরকার, মাও মাঝে মাঝে করে দেখাবেন যে এইভাবে দাঁত ব্রাশ করতে হয়, তাহলে বাচ্চারা মোটিভেটেড হবে। জি, আমাদের হাতে আর একেবারেই সময় নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসেছেন, সেজন্য আমাদের দর্শকদের বিভিন্ন ছবি দেখিয়েছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। দর্শকদের অবশ্যই ধন্যবাদ, ইটিভির কুশলীদেরও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আজকের অনুষ্ঠান থেকে আপনারা উপকৃত হয়েছেন। দর্শক, আপনার শিশুর সমস্যা জানিয়ে আমাদের কাছে চিঠি, ইমেইল এবং SMS পাঠাতে পারেন। আমাদের কাছে লিখবার ঠিকানা প্রযোজক সোনামণি সুখে অসুখে, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেইল sonamoni@21-tv.com। আর SMS করতে KID স্পেস আপনার নাম স্পেস আপনার প্রশ্ন লিখে সেন্ড করুন 6969 এই নম্বরে। এছাড়া এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ভিজিট করুন www.21-tv.com এই ঠিকানায়। দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়। আশা করি সে পর্যন্ত আপনার আদরের সোনামণি নিয়ে সুস্থ ও সুন্দর থাকবেন। শুভেচ্ছা সবাইকে। জীবনের প্রতিক্ষণে শিশুর কোমল মনে দিতে চাই নির্ভয়ের আশা, দিতে চাই স্নেহ ভালোবাসা, দেখতে চাই উজ্জ্বল হাসি।